গল্প বারবার বলি। দাদুদের জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা বড়দাদু, তুমি তো হিন্দু বলে তোমাকে বাংলাদেশের বরিশাল ছেড়ে এখানে চলে আসতে হয়েছিল, তা তুমি এপার বাংলায় এসে, ভারতে এসে তুমি বললে না কেন আমরাও ইসলামিক রাষ্ট্র নয়, মানে আমার একটা হিন্দু রাষ্ট্র চাই, ওরা যেমন একটা মুসলিম রাষ্ট্র পেয়েছে আমাদেরও হিন্দু রাষ্ট্র চাইতে হবে। দাদু বলেছিলেন আসলে ঘর মানে কি, দেশ মানে কি? দেশ মানে কি একটা ম্যাপ? দেশ মানে কি একটা ফ্ল্যাগ? দেশ মানে কি খালি নাম? নাকি দেশ মানে আমার বাড়ি, দেশ মানে আমার বাড়ির উঠোন, দেশ মানে আমার বাড়ির সামনের পুকুর, যে পুকুরে প্রথমবার আমি সাঁতার কাটা শিখেছি? দেশ মানে আমার স্কুল, স্কুলের মাঠ, যেখানে প্রথমবার আমি আমার বন্ধুর সঙ্গে খেলাধুলো করা শিখেছিলাম। দেশ মানে তো আপনজন, দেশ মানে পরিবার। আমাকে যখন আমার দেশ ছাড়তে হয়েছিল আমার যন্ত্রণা হয়েছিল, কষ্ট হয়েছিল, আর মনে হয়েছিল এই যন্ত্রণা কষ্ট যেন অন্য কেউ কোনোদিনও না পায়। আমরা যখন এপার বাংলায় এলাম, আমাদের পরিবার আদি কংগ্রেসি পরিবার, আমার ঠাকুরদাদা পরিবার, ঠাকুরদাদা সেই সময় ওই দেশের স্বাধীনতা আন্দোলন তাকে সামনে রেখে কংগ্রেসের সমর্থক ছিল। তারা যখন এখানে এসছেন রিফিউজি ক্যাম্পে ছিলেন। আজকে যারা আমাদের বাড়ি বাড়ি গিয়ে রিফিউজি পাড়ায় গিয়ে কলোনিগুলোতে গিয়ে বলছে হিন্দুদের এককাট্টা হতে হবে, যারা বলছে মুসলমানদের সবক শেখাতে হবে, হিন্দু রিফিউজিদের যারা নিজেদের একেবারে পৈতৃক সম্পত্তি মনে করছে, কোথায় ছিল তারা? জিজ্ঞেস করবেন। আমার বয়সী যারা এখানে রয়েছেন তাদের ঠাকুরদারা, তাদের বড়রা, পাড়ার বয়স্ক মানুষরা যদি বেঁচে থাকেন জিজ্ঞেস করবেন ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষ যখন রিফিউজি ক্যাম্পগুলোতে ছিল কোন আরএসএস কোন বিজেপি আমাদের সঙ্গে ছিল? রিফিউজি ক্যাম্পগুলোতে যখন আপপেটা আমার ঠাকুরদা ঠাকুর মারা ছিল তখন কোন আরএসএস বিজেপি আমাদের সঙ্গে ছিল? কে এসে বলেছিল বাবু তুমিও হিন্দু আমিও হিন্দু, আসো না আমার বাড়ির সামনে একটু জায়গা খালি আছে, তোমাকে একটু থাকতে দিই? কে বলেছিল? তোমার বাড়িতে খাবার নেই, তোমার পেটে খাবার নেই, আসো আমার ঘরে একটু বেশি ভাত হয়েছে, তোমাকে একটু খাবার দিই, বলেছিল? কেউ বলেনি। ঠাকুরদাদের কাছে গল্প শুনেছি, ছিন্নমূল হিন্দু উদ্বাস্তুদের মাথায় যদি কেউ ছাতা হয়ে দাঁড়িয়েছিল সেই ছাতাটা হলো লাল ঝান্ডা, সেই পার্টিটার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, সেই পার্টিটার নাম সিপিআইএম। ইউসিআরসির মধ্যে দিয়ে আমাদের মতো উদ্বাস্তু পরিবারগুলো মাথার উপর ছাতা পেয়েছিল, জমি পেয়েছিল। একটু আগে বলছিল আকাশ, আমাদের যখন ইনসাফ যাত্রা হচ্ছে, বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, ওদের বাড়িতে যখন ছিলাম গল্প শুনছিলাম, ওই অশোকনগরের বিস্তীর্ণ অঞ্চল উদ্বাস্তু পরিবারগুলোকে 5 কাঠা করে জমি দেওয়া হয়েছিল, 5 কাঠা জমি এবং বাড়ি। আমরা যারা আরেকটু কলকাতার কাছাকাছি, আমাদের এলাকায় 2 কাঠা করে জমি দেওয়া হয়েছিল প্রতি পরিবার পিছু। আমাদের যে কলোনি, সেই কলোনিগুলোকে লিগালাইজ করা, রেজিস্টার করা সব হয়েছে বামপন্থীদের আমলে। আমাদের চাকরিতে অধিকার, শিক্ষায় অধিকার সব হয়েছে বামপন্থীদের আমলে। এই ব্যারাকপুরে, এই নিউ ব্যারাকপুরে তো আমাদের মতো মানুষজন, এই উদ্বাস্তু মানুষদের রক্ত, ঘাম, কন্যা, যন্ত্রণা তাই দিয়ে তৈরি করা। কমরেডরা বলেছিলেন নিজের কেনা জমি, সেই কেনা জমির সত্ত্বের জন্য আন্দোলন হয়েছিল ব্যারাকপুরে। উদ্বাস্তু এলাকায় স্কুল তৈরি করেছিলেন আমার বাপ দাদা ঠাকুরদারা নিজেদের পয়সায়। উদ্বাস্তু এলাকায় স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিলেন আমাদের বাপ দাদা ঠাকুরদারা নিজেদের অর্থে, নিজেদের পরিশ্রমে। এইটা তো আমাদের ইতিহাস। আজকে যারা হিন্দু ধর্ম, হিন্দুদের দেখিয়ে ভোট চাইছে, তাদেরকে ইতিহাসের আয়নার সামনে আমরা মুখোমুখি দাঁড় করাবো না? তারা আমাদের ভোট চান আমাদের পরিচিতির জন্য, কিন্তু সেই পরিচিতির মানুষটা যখন জমির অধিকার চান, মাথা উঁচু করে বাঁচার অধিকার চান, সমান সমান সত্য চান, তখন তারা আমাদের পাশে দাঁড়াননি। তাই তারা যারা ধর্মের কারণে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে ভোট দেওয়ার কথা ভাবছেন, ভুলে যান। আপনি যদি মহিলা হন, আমাদের মতো যদি মহিলা হন, চোখের দিকে তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশে যেখানে বিজেপির সরকার, বিহারে যেখানে বিজেপির সরকার, একটা প্রচন্ড ডিস্টার্বিং ভিডিও গত 2 দিন ধরে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। প্রকাশ্য রাস্তায়, এইরকম রাস্তায় একটি মেয়ের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। সে কোনো রকমে তার ওড়নাটা দিয়ে নিজেকে বাঁচিয়ে হাঁটার চেষ্টা করছে, তাকে ঘিরে ধরেছে, তার শরীরে বিভিন্ন ভাবে হাত দিচ্ছে বিভিন্ন লোকজন, লাইভ হচ্ছে, লাইভ। বিজেপির শাসিত বিহারে কেউ কিছু বলছে না, কোথাও কিছু হচ্ছে না। চান এরকম বাংলা আপনি? মনে করে দেখুন উন্নাওয়ের কথা। কুলদীপ সেনেগার বিজেপির এমএলএ ছিলেন, একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করলেন। তার বাবা যখন পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাতে গেল, পিটিয়ে খুন করা হয়েছিল পুলিশ স্টেশনের মধ্যে। ওই মেয়েটি হিন্দু ছিল না? মনে করুন হাথরাসের কথা, মনীষা বাল্মীকি মেয়েটার নাম, 19 বছর বয়স। এমন ভাবে গণধর্ষণ করা হয়েছিল, শির দ্বারা মেরুদণ্ডের হাড়টা পর্যন্ত গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, জিভ কাটা হয়ে গেছিল মেয়েটির। 15 দিন ধরে লড়াই করেছে মেয়েটা বাঁচার জন্য। যতজন ওর ধর্ষক ছিল প্রত্যেককে চিনিয়ে দিয়েছে, কিন্তু তাদের বাঁচানোর জন্য বিজেপি রাস্তায় নেমেছে। ওই মনীষা বাল্মীকি হিন্দু ছিল না?
পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই বিজেপি এবং আরএসএস এবং তার দোসর তৃণমূল প্রতিদিন যারা মেয়েদের আক্রমণ করেন, মেয়েদের নিচু দেখানোর চেষ্টা করেন, তারা, আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনার রক্ষাকর্তা হবে না, আপনার মাথায় ছাতা হবে না। রিজেক্ট করুন বিজেপিকে। আপনি যদি পিছিয়ে পড়া অংশের মানুষ হন, শূদ্র মানুষ হন, শূদ্র মানে কি? এসসি, এসটি, ওবিসি প্রত্যেকে। আপনি যদি এই অংশের মানুষ হন, তাহলে আরএসএস, তাহলে মনুবাদীরা আপনাকে তো হিন্দুই মনে করে না। তারা মনে করে আপনার জন্মই হয়েছে সার্ভ করার জন্য, সেবা করার জন্য। ওই দেখুন মতুয়া পাড়াগুলো, ঢেলে ভোট করেছিল সবাই বিজেপিকে হিন্দুত্বের নামে, যে হিন্দু হিন্দু ভাই ভাই, আরো কি সব ডায়লগ ছিল ওদের। কি হলো মতুয়া পাড়াগুলোর অবস্থা? যখন এসআইআর প্রথম ঘোষণা করা হচ্ছে, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এসে কি বললেন মাইকে দাঁড়িয়ে? যে আপনি যদি হিন্দু হন, হিন্দুদের নাম কাটা যাবে না, বলেছিলেন তো। কোনো হিন্দুদের নাকি কোনো গন্ডগোল হবে না। আমরা কি দেখলাম? প্রথম যে ড্রাফট রোল এলো, তাতে কোনো মুসলমানদের নাম কাটা যায়নি, বেশিরভাগ মতুয়া মানুষ, তাদের নাম কাটা গেল। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিছু মুসলিম, কিছু মতুয়া, তাদের নাম কাটা গেল। এখন যান মতুয়া পাড়াগুলো, আজকে আমরা যখন প্রচার করতে বেরিয়েছি, কতজন আমাদের কাছে এসে বলেছে যে আমার নামটা কেটে দিয়েছে, এবার আমার কি হবে? এই যে এবার আমার কি হবে, যতদিন পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার ছিল, মতুয়াদের ভাবতে হয়নি তো এবার আমার কি হবে? 1970-এর পর এসছেন তো সবাই, 2011 অব্দি আমাদের দায়িত্বে ছিলেন তো, ভাবতে হয়নি তো এবার আমার কি হবে? মতুয়া মানুষেরা এতদিন ধরে নিজেদের মতো করে জীবনযাপন করেছেন, মাথা উঁচু করে বেঁচেছেন, ভাবতে হয়নি তো এবার আমার কি হবে? এসআইআর তো 2002-তেও হয়েছিল, আমরা ছিলাম তখন সরকারে, আমরা ছিলাম ক্ষমতায়। শুনেছেন কখনো 2002-তে এসআইআর হচ্ছে আর বিএলওরা আতঙ্কে মারা যাচ্ছেন? শুনেছেন? এসআইআর হচ্ছে 2002 সালে, আতঙ্কে সাধারণ মানুষ মারা যাচ্ছেন, শুনেছেন? 2002 সালে এসআইআর হচ্ছে, আর সেই এসআইআর রাজনীতির হাতিয়ার হয়েছে। কোন রাজনৈতিক দল আমি এসআইআর করব অথবা আমি এসআইআর হতে দেব না বলে ভোটের রাজনীতিতে নেমেছেন? শুনেছেন? হয়নি। কারণ এসআইআর একটা কনস্টিটিউশনাল প্রক্রিয়া ছিল। যে মানুষ মরে গেছেন, যে মানুষ স্থানান্তরিত হয়েছেন, ভুয়ো ভোটার, গন্ডগোলের ভোটার, তাদের সবাইকে উইড আউট করার, ওই ভোটার লিস্ট থেকে তাদের বেছে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। তার সঙ্গে নাগরিকত্বের প্রক্রিয়া ছিল না, তার সাথে রাজনীতির কোনো সংযোগ ছিল না। একটা সরকার 2002 সালে, বামপন্থী সরকার, তারা একটা কনস্টিটিউশনাল কাজ, একটা সাংবিধানিক কাজ করেছিল, তাই সেখানে কারোর মৃত্যু হয়নি, তাই সেটা নিয়ে রাজনীতি হয়নি, তাই সেখানে কোনো মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যায়নি, তাই সেখানে কোনো বৈধ মুসলমান মানুষের নাম বাদ যায়নি, তাই সেখানে কোনো বৈধ হিন্দু মানুষ, আমার ক্লাসমেট ছিল রিপা সাহা, মেয়েটির নাম, আমাকে মেসেজ করেছে কালকে যে আমি পাসপোর্ট পর্যন্ত জমা দিয়েছি, তাতেও আমার নামটা ওরা বাদ দিয়েছে। আমি পড়েছি মেয়েটার সঙ্গে ক্লাসে, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমরা একসাথে পড়েছি। সে বাংলাদেশি, সে ঘুষপেটিয়া হয়ে গেল। 2002 সালে যে বামপন্থী সরকার ছিল, সে আপনাকে মানুষ হিসেবে দেখেছে, তাই অনেক লম্বা সময় জুড়ে এসআইআর হয়েছিল। বিএলওদের উপর চাপ ছিল না, সাধারণ মানুষের উপর চাপ ছিল না, কোনো এনআরসি সিএ নিয়ে কথা ছিল না। এসআইআর এর নাম বাদ পড়লে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এইরকম অশ্লীল হুমকি ছিল না। পশ্চিমবঙ্গের বুকে একটা বামপন্থী সরকার ছিল। আমি মতুয়া সম্প্রদায়ের মানুষদের বলছি, একবার ভুল করে ঠকেছেন। শুভেন্দুরা বলেছিল হিন্দুত্বের কার্ড দেবে, আরএসএস বলেছিল হিন্দুত্বের কার্ড দেবে, ওরা বলেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএ লাগু করবে, সবাই সিটিজেনশিপ পাবে। কোর্ট বলে দিয়েছে একটাও লাগু হবে না। আপনি যেই সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন, আপনি এটা মেনে নেবেন যে আপনি দেশের নাগরিক নন, অতএব আপনি বেনাগরিক, আপনার ভোটাধিকার থাকবে না। তারপরে আপনি নাগরিক হবেন কি হবেন না, সেটা ট্রিবিউনালের ব্যাপার, লম্বা সময়, তার কোনো গ্যারেন্টি নেই। যে মানুষ ধর্মের নামে ভোট করতে চান, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই বিষ মনের মধ্যে থেকে বার করে দিন। এই বিষের কোনো শেষ নেই। এই বিষ শুধু অন্য আপনার আশেপাশের লোককে জ্বালাবে না, একদিন আপনাকেও কুড়ে কুড়ে শেষ করে দেবে। বন্ধ করুন। জ্যোতিবাবুরা বলেছিলেন বিজেপি একটা বর্বরের দল। জ্যোতিবাবুরা এটাও বলেছিলেন যে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ, মমতা ব্যানার্জি অনেক কিছু করেছেন, সব মাফ করে দেওয়া যায়, কিন্তু যে অপরাধ মাফ করা যায় না, তা হলো বিজেপিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে জায়গা করে দেওয়ার। বিশ্বের রাজনীতি, ঘৃণার রাজনীতি করছে ওরা। কোন মাটিতে, কোন বাংলায়? আমরা যে সকালে যেখানে প্রচার করছিলাম, জায়গাটার নাম ওলাইচন্ডীতলা। ওলা বিবি বলে বিভিন্ন জায়গা আছে ওলা বিবির নামে। কে ওলা বিবি? ওলা বিবি একজন মুসলমান মানুষ। কিন্তু যখন ওলা ওটা হতো, মনে করা হতো যেরকম ওই শীতলা মায়ের কাছে আমরা পুজো করি যাতে আমাদের কলেরা না হয়, ওলা ওটা না হয়, তেমন ওলা বিবির কাছেও হিন্দু মুসলিম দুই মানুষই পুজো করতো যাতে তাদের কলেরা না হয়, তাদের ওলা ওটা না হয়। বাংলার সংস্কৃতি, সমন্বয়ের সংস্কৃতি, একসাথে বাঁচার সংস্কৃতি।
এই যদি আমরা একটু সুন্দরবনের দিকে যাই, সুন্দরবনের দিকে ওখানে বনবিবির পুজো হয়। বনবিবি কি? আরেকজন মুসলমান মহিলা, সবুজ রঙের পোশাক পরেন উনি। কিন্তু বনে যাওয়ার আগে হিন্দু মুসলমান কাঠুরেরা যারা মধু সংগ্রহ করেন তাকে প্রণাম করে, তাকে পুজো করে তারা বনের মধ্যে যান। মনে করেন ওই বনবিবি তিনি ওনাদের বাঁচাবেন, কাঠুরেদের বাঁচাবে। দক্ষিণ রায় হিন্দু দেবতা, তাকেও বনে যাওয়ার আগে হিন্দু মানুষ মুসলমান মানুষ একসঙ্গে পুজো করেন। আমাদের যে মাজারগুলো রয়েছে সেই মাজারে হিন্দু মুসলমান দুজনে মিলে যায়। আমাদের দেবদেবীদের মধ্যে পর্যন্ত সমন্বয় সংস্কৃতি আমরা দেখতে পাই। সেই বাংলার মাটিতেই এত ঘৃণার চাষ। যে বাংলার মাটিতে চৈতন্য জন্মেছেন, কে ছিলেন চৈতন্য? আমরা বলি পৃথিবীর প্রথম সাম্যবাদী, পৃথিবীর প্রথম কমিউনিস্ট কেউ কেউ বলতে পারেন, যে প্রথমবার সবার সমান হওয়ার কথা বললেন। আমরা বলি এই বাংলায় প্রথমবার যিনি মিছিল করেছিলেন তার নাম শ্রী চৈতন্য। কেন শ্রী চৈতন্য আলাদা? শ্রী চৈতন্য ব্রাহ্মণ্যবাদের এই যা যা গোড়া কথা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ছোঁয়াছুঁই, কোন জাতের ছুলে কার জাত চলে যাবে, নিম্নবর্গের মানুষে একবারে পায়ের তলায় দাবিয়ে রাখা, তার বিরুদ্ধে চৈতন্য কথা বলতেন। চৈতন্য প্রেমের কথা বলতেন। আপনার এবং আপনার ঈশ্বরের সম্পর্ক আপনার মনের প্রেম ভালোবাসা দ্বারা নির্ধারিত হবে। তার জন্য কোনো পুরোহিত চাই না, তার জন্য কোনো পুরুত মশাই চাই না। মানব প্রেমের কথা বলতেন, মানুষকে ভালোবাসার কথা বলতেন। চৈতন্যের মাটি তো, লালনের মাটি তো। লালন লিখেছেন, গান গেয়েছেন, জাত গেল বলে। লালন কি জাত লোকে প্রশ্ন করে, কেউ উত্তর দিতে পারে না, কারণ লালনের কোনো জাত নেই, শিল্পীর কোনো জাত নেই, সাধকের কোনো জাত নেই। তার কাছে তার ভগবান, তার কাছে তার আল্লাহ, তার কাছে তার আরাধ্য দেবতা সেটা জলের মতো। সে শুধু মানুষের ভালো চায়, মানুষকে একসাথে রাখতে চায়। সেই বাংলার মাটিতে আজ আমরা ঘৃণার চাষ করব। এই বাংলার মাটি রবি ঠাকুরের মাটি। বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়েছিলেন যে রবি ঠাকুর। এই বাংলার মাটি নজরুলের মাটি। যে নজরুল বিদ্রোহী কবি ছিলেন একাধারে, আর এক ধারে শ্যামা সঙ্গীত লিখে গেছেন। আমরা যে গান গাই, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কমিউনিস্টরা তার প্রথম বাংলা অনুবাদ করেছিলেন কাজী নজরুল। এটা সেই বাংলার মাটি। সেই বাংলার মাটিতে আজকে যারা ঘৃণার চাষ করছে, সেই ঘৃণার ব্যাপারীদের বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের দুর্দশাকে আরো বেশি দুর্বিনীত করবেন না। যারা ভাবছেন ধর্ম টর্মতে আমার ইন্টারেস্ট নেই, কিন্তু আমি মনে মনে এটা বিশ্বাস করেছি, এই মিথ্যে কথাটা আমি গিলে নিয়েছি, যে যদি বিজেপি আসে তাহলে তৃণমূলকে টাইট দেওয়া যাবে। আমরা যখন প্রচার করে ফিরছিলাম এক ভদ্রলোকে একই কথা আমাদের বলছিলেন, যে আমি বামপন্থী অমুক, কিন্তু আপনারা অভয়ার মার জন্য একটা সিট ছাড়তে পারলেন না। আমরা বললাম কাকিমা যদি নির্দল হয়ে দাঁড়াতেন আমরা অবশ্যই তার সমর্থনে, তাকে সমর্থন করে আমরা সেখানে প্রার্থী দিতাম না। কিন্তু অভয়ের মা কাকিমা তিনি তো বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। যে বিজেপির হাতের মধ্যে ওই হাতরাসের রক্ত লাগা, যে বিজেপির হাতের মধ্যে উনাওয়ের রক্ত লাগা, তাকে আমরা বিশ্বাস করি কি করে? উনি বললেন যে এইসব ভুলে যান, বিজেপিকে নিয়ে আসুন তৃণমূলকে টাইট দিতে। আলাম আচ্ছা, ধরা যাক বিজেপি সরকারে আসবে, আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন যে তৃণমূলের উপর আপনার এত রাগ, যে তৃণমূলের নেতাদের আপনি দু চোখে দেখতে পারেন না, যে তৃণমূলকে সরানোর জন্য আপনি বিজেপিকে ভোট দিতে রাজি, আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন সেই তৃণমূলের সমস্ত লোকগুলো বিজেপির নেতা হবেন? আপনি বলুন। উত্তর নেই। না, সে হতে পারে, হতেই পারে তারা বিজেপিতে চলে গেল। তাহলে যে তৃণমূলের লোকটা গুন্ডামি করলো, বদমাইশি করলো, আপনার মেয়ের শাড়ির আঁচল ধরে টান দিল, আপনাকে ভোট দিতে দিল না, আপনার কপালে রিভলভারের বাট দিয়ে বাড়ি মারলো, সেই লোকটা বিজেপি থেকে সাধু হয়ে যাবে? হয়? কখনো হয় না। দলের বদল হবে, ক্ষমতার বদল হবে না। দলের বদল হবে, অত্যাচারের বদল হবে না। আমি বললাম আপনি বিশ্বাস করেন তৃণমূল আসলে বিজেপিকে টাইট দেবে? বললো হ্যাঁ। আলাম আচ্ছা, এই যে অনুব্রত মণ্ডল, যার ওই রাইস মিল থেকে কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার হলো, অথবা পার্থ চট্টোপাধ্যায় যার বান্ধবীর খাটের তল থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, এই সমস্ত মানুষগুলো বিজেপি যদি টাইট দিতে চাইতো, একজন কেউ জেলে পুরলো না কেন? বলো না সেটা ইডি সিবিআই এর ব্যাপার, সেটা ওরা দেবে না, সেটা ওরা দেবে না। বিজেপি তৃণমূলকে টাইট দেবে না, তবু আমি বিজেপিকে আনবো কেন, কিসের জন্য? দেখুন চোখ খুলে ত্রিপুরার দিকে। আমি যদি ভুল না করি গতকালের ঘটনা, বামপন্থীদের মিছিল চলছিল, বিজেপির লোকেরা একেবারে প্রাণঘাতী হামলা করেছে, চোখের সামনে, লোকের সামনে পিটিয়ে খুন করার চেষ্টা করেছে। তাকিয়ে দেখুন ত্রিপুরার অবস্থা। 93% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতে জিতেছিল বিজেপি, মানুষকে ঘর থেকে বার হতে দেয়নি। চোখের সামনে দেখুন বিজেপির অবস্থা, আমাদের কমরেডরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তাই বিজেপি আসলে আপনার একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে, এই মিথ্যে কথা থেকে বেরিয়ে আসুন। বিজেপি আসলে আপনার তৃণমূলের সবচেয়ে শয়তান, সবচেয়ে অসভ্য, সবচেয়ে বদমাইশ যে গুন্ডাটা, সে বিজেপির নেতা হবে, যেমন শুভেন্দু অধিকারী হয়েছে।
বিজেপি আসলে আপনার এলাকার সবচেয়ে বড় তোলাবাজ, যে আজকে কাঁধে তৃণমূলের ঝান্ডা নিয়ে তোলাবাজি করে, কালকে বিজেপির ঝান্ডা নিয়ে তোলাবাজি করবে। আর আমরা বলছি আমাদের সঙ্গে থাকুন, লাল ঝান্ডার সঙ্গে থাকুন। তৃণমূল বিজেপি সব গুন্ডা বাটপাটদের জেলের মধ্যে আমরা ঢোকাবো, একটাকে রেয়াত করা হবে না। এবার আপনি পক্ষ নিন, আপনি কার সঙ্গে থাকেন। তৃণমূল বিজেপিকে ভোট দিলে খালি জার্সি বদল হবে, ঝান্ডা বদল হবে, সরকারের বদল হবে না, ক্ষমতার বদল হবে না। আমাদের সঙ্গে যদি থাকেন, আমাদের যদি ভরসা করেন, আমরা ক্ষমতার, আমরা ব্যবস্থার বদল করব। যে মানুষ এই সমস্ত কথা শুনে ভাবছেন যে ঠিকই বিজেপি খুব গন্ডগোলের ব্যাপার, তাহলে বরং দরকার নেই, তৃণমূলকেই ভোটটা দিয়ে দিই। তৃণমূল তো দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, আরো কত কি দিচ্ছে, বড় বড় করে লিখেছে, তাই না? এখন যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, মাথাশ্রী, কপালশ্রী, এই সমস্ত শ্রীর টাকা কার কাছ থেকে আসছে? মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়িতে, সেখানে একটা ওই টাকার গাছ লাগিয়েছে। সকালবেলা পিসি ভাইপো দুজনে মিলে সেই গাছ নাড়ায়, গাছ থেকে টাকা পড়ে, আর সেই টাকা টুকটাপ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে, নয় তো? ওই টাকা আমার, আপনার টাকা, ট্যাক্সের টাকা। আপনি দোকানে গিয়ে 5 টাকার বিস্কুট কেনেন, ট্যাক্স দেন। আপনি একটা ফুচকার দোকান করেছেন, আপনি সরকারকে ট্যাক্স দেন। আপনি সরকারি চাকুরিজীবী, বেসরকারি চাকুরিজীবী, আপনি মাইনা পত্তর থেকে ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকা থেকে ওরা এই যা যা ভাতা, সেই সমস্ত কিছু দিচ্ছে। আমাদের অসুবিধা নেই, ভাতা দিতে হবে। যে মানুষ পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, আর হাতে টাকা নেই, তাকে টাকা দিতে হবে। কিন্তু কিসের ব্যয়ে, কিসের বিনিময়? আমার পাড়ার ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিএড, এমএ করার পর বাড়িতে বসে আছে, যে তার চাকরি কেড়ে নিয়ে, তার চাকরি খেয়ে নিয়ে আমাকে 1,500 টাকা হাতে গুঁজে দেবে। আমার পরিবারের যে ছেলেটা মেয়েটা মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখে, তার স্বপ্নটাকে কেড়ে নিয়ে ওরা হাতে ভাতা গুঁজে দেবে, এমন চাই আমরা দিন। মমতা ব্যানার্জিরা যে ব্যবস্থা তৈরি করেছেন, সেই ব্যবস্থায় পড়াশোনা করা একটা পাপ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আপনি যদি পড়াশোনা করেন, তাহলে আপনার কোথাও কোনো ভবিষ্যৎ থাকবে না। আপনি যদি পড়াশোনা করেন, তাহলে আপনাকে ওই 26,000 ছেলে মেয়েদের মতো রাস্তায় বিচার চেয়ে বসে থাকতে হবে। এই ব্যবস্থার বদল দরকার। আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার বাড়ির ছেলে মেয়েটার যদি প্রতি বছর চাকরির দরকার হয়, তাহলে তৃণমূলকে বদলাতে হবে। আমরা করব, করে দেখিয়েছি। 34 বছরে প্রতি বছর এসএসসি পিএসসি হয়েছে, প্রতি বছর মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়েছে। এই পুরসভাগুলোতে যা নিয়োগ হয়েছে, সেই নিয়োগগুলো সঠিক হয়েছে। কালকে আমি গল্প শুনছিলাম, তো প্রায় 7-8 বছর ধরে কন্ট্রাকচুয়ালে কাজ করছে একটি ছেলে, পরীক্ষা দিয়েছিল পার্মানেন্ট হওয়ার, পরীক্ষায় পাশ করেছিল, ভাইভাতে ডাক অবধি পড়েছিল, কিন্তু এলাকার নেতা, এলাকার চেয়ারম্যান বলেছে বেশি না, 4 লাখ টাকা দে, তুই তো আমার ভাইয়ের মতো, তোর চাকরিটা আমি পাকা করে দেবো। 4 লাখ টাকা একটা ছোট্ট পজিশনের জন্য পুরসভাতে। এমন হাজার হাজার চাকরি আমার আপনার ছেলেমেয়ের বিক্রি হয়ে গেছে। বদলাবেন না? পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে কে? মমতা ব্যানার্জি। রোজা মাসে উপোস টুপোস না করে, মাথায় সাদা কাপড় দিয়ে চোখ বন্ধ করে রেড রোডে গিয়ে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেছে কে? মমতা ব্যানার্জি। কোনো দরকার নাই ওনার, উনি জানেন না কিছু। কোরআনের আয়াত, কোরআনের একটা আপনি বলুন, একটা কলমা পড়তে কিচ্ছু বলতে পারবেন না। প্রতিবার রেড রোডে যাবেন, সাদা কাপড় দিয়ে নাটক করবে। আপনি দেখবেন এই ভোট আবহে বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রী তারা সব ইফতার হয়ে গেছেন। আমি দেখলাম একটি জায়গায় তৃণমূলের একজন মহিলা, আর কি তিনি প্রার্থী, সমস্ত অন্য জায়গায় পুরুষরা বসে রয়েছেন, তারা নামাজ পড়ছেন, উনি কিচ্ছু জানেন না, মাথায় সাদা কাপড় পরে ওনাদেরই ধাক্কা ধুক্কি দিয়ে নামাজ পড়তে লেগে গেছে। যারা পাশে নামাজ পড়ছে তারাও একটুখানি ইতস্তত বোধ করছে যে কি রে বাবা, কেন এসেছে। আমরা যাই, যদি আমাদের কেউ ইফতারে নেমন্তন্ন করে, নর্মাল যে জামা পরে আমি আজকে আছি সেখানে। তৃণমূলের নেতারা যায় দেখবেন মাথায় একটা ফারের টুপি পরেছে, মানে যে সত্যিকারের মুসলমান সে অত বড় টুপি পরেনি, তৃণমূলের হিন্দু নেতা যত বড় টুপি পরেছে। আমরা যাই স্বাভাবিকভাবে, সাধারণভাবে, তৃণমূলের নেতা নেত্রীরা এত বড় বোরখা, এত বড় চাদর গায়ে চাপিয়ে গেছে, যত বড় চাদর মুসলমান যে মহিলারা তারা পর্যন্ত চাপিয়ে যায়নি। এই নাটক, এই অসভ্যতা, ধর্ম নিয়ে অসভ্য রাজনীতি।